Hey guys, welcome back to my channel and also welcome to the part 2 of Banaras series. এটা হলো Banaras vlogের সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটা আনতে অনেকটা টাইম লেগে গেল। তবুও হিয়ার ইজ দ্য ভিডিও, এনজয় করো ভিডিওটা। আর আজকের দিনটা শুরু হয় ভোর 4:30-র সময়। অ্যাকচুয়ালি আমরা সবাই উঠে গেছিলাম 3:30-র সময়। তারপর আমরা 4:30-র সময় চলে গেছিলাম গঙ্গা ঘাটে স্নান করার জন্য। তারপর ওখান থেকে স্নান টান করে এসে আমরা রেডি হয়ে তোতলানোর জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম হলো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে কালভৈরব, তারপর বিশ্বনাথ টেম্পল। এখন বাজে ভোর 6:30। আমি বেশ রেলা মেরে বেরিয়েছিলাম, ক্যাত মেরে। এখানে এসে এই অবস্থা। এখনও টোটো আসেনি আমাদের, সবে মাত্র আলো ফুটছে। এখন সবাই নিচে নামছে। এখন তোমরা তো দেখলেই, আমরা এখন গঙ্গা স্নান করে 5টার সময় গঙ্গা স্নান করে ফিরলাম। এসে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দিরে পূজা দিতে, কারণ সেটা কালকে দেওয়া হয়নি। কাল ভৈরব মন্দিরে পূজা দেবো, বিশ্বনাথ টেম্পলে পূজা দেবো, অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে একবারে বাড়ি ফিরবো। তারপরে যাব গঙ্গা আরতি দেখতে। তো চলো দেখা যাক আজকে সারাদিন কি হয়। আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকেই সেই দাদাগুলোই আমাদের অটো ঠিক করে দিয়েছিল। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাই কাল ভৈরব মন্দিরের ওখানে পুজো দিতে। ওখানে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে ওখানে মানে কাশীর দ্বার রক্ষক বলা হয় কাল ভৈরব বাবাকে। আর কাল ভৈরব বাবা হলো স্বয়ং ভোলানাথের সন্তান, মানে ছেলে। সে হলো এই কাশীর রক্ষাকর্তা। তো তাকে পুজো না দিয়ে বিশ্বনাথ ঠাকুরের মানে বিশ্বনাথ টেম্পলে গিয়ে পুজো দেওয়া ব্যর্থ। সেই জন্য আমরা সবাই আগে চলে গেছিলাম কাল ভৈরব মন্দিরে পুজো দিতে। আর ওখানে সত্যি ওখানকার একটা যেটা মানে অরা বলে, যে জায়গার মানুষ সব কিছুরই একটা অরা থাকে, এটা আমি বিশ্বাস করি। তো ওখানে গিয়ে একটা যে অরা ফিল হচ্ছিল, সেটা আমি মুখে বা ভিডিওতে কোনো কিছু দিয়েই প্রকাশ করতে পারবো না। আর সবথেকে ভালো ব্যাপার ছিল যে সেখানে ফোন অ্যালাউ ছিল। তবুও আমি যেহেতু প্রথমবার গেছি, বা আমি মানে জায়গাটাতে এতটা ভালো আর পজিটিভিটি ফিল করছিলাম, সেজন্য আমি বেশি ভিডিও করিনি, জায়গাটার ফিলটাই নিতে ব্যস্ত ছিলাম। তবুও যতটা পেরেছি ভিডিও করেছি। আর সেখানে মন্দিরে পুজো করার সময় পুরোহিত একটা মালা আমাকে পরিয়ে দিয়েছিল, আর সেটা পুরো দিন বানিয়ে দিয়েছিল আমার, আর কি বলবো। তো সবাই পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমাদের যেখানে অটো দাঁড়িয়েছিল ওখানে। কারণ অনেকটা ডিস্টেন্সে অটো দাঁড়িয়েছিল, কারণ তার আশেপাশে কিন্তু কোনো রকমের অটো দাঁড়াতে দেয় না, সবাই পায়ে হেঁটেই চলে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে আমরা সেখানে চলে গেছিলাম। অন্নপূর্ণা মন্দিরের যেই প্রসাদ খাওয়ার জায়গা, ওখানে ফোন অ্যালাউ ছিল না, কিন্তু অসাধারণ খাবারের টেস্ট, অসাধারণ, মানে কি বলবো। সারাক্ষণ ওখানে যারা যায় ভক্তরা, তাদেরকে প্রসাদ খাওয়ানো হয় 3 বেলা করে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো যাই হোক, ব্রেকফাস্ট আমরা মিস করে গেছিলাম, তো সেই জন্য আমরা লাঞ্চ করেছিলাম ওখানে। ভাত, ডাল, একটা সবজি, মিষ্টি, আরও অনেক কিছু দিয়েছিল। আমি কিছু ভিডিও করতে পারিনি কারণ অ্যালাউ ছিল না। যাই হোক, এটা অবশ্যই প্রয়োজন, কারণ তা না হলে ওখানে ভিড়, মোবাইল নিয়ে ফটো তুলতে তুলতে সবাই বিজি হয়ে পড়বে। কেমন? হ্যালো, চা, ওয়াও, চা, গরম গরম চা। আর এটা পান মিঠা, আচ্ছা। তারপর ওখান থেকে হোটেলে আমরা এসেছি। তার আগে আমরা অনেক মজা টজা করেছি, বানারসি পান খেয়েছি, তোমরা দেখলে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বানারসি শাড়ি কেনার জন্য। আমরা এখন যাচ্ছি বানারসি শাড়ি কিনতে। তারপর আমরা শুরু করি হাঁটা।
আর এক্সপ্লোর করা যে কোথায় কীরকম ধরনের শাড়ি পাওয়া যায় অ্যান্ড অল। তো এটা আমাদের হোটেলের সামনে দিয়েই রাস্তাটা, তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর অনেক কিছু ওখানে দোকানপত্র আছে, সবার জন্য কিছু কিছু গিফটস এনেছি, তো সেগুলোই দেখছিলাম। এত সুন্দর সুন্দর সব জিনিস যে মনে হচ্ছিলো সব কিনে নিই, সব নিয়ে নিই। তো যাই হোক, সেখানে হাঁটতে হাঁটতেই একটা টোটো দাদার সাথে আমাদের পরিচয় হয়, আর সেই টোটো দাদাই আমাদের নিয়ে যায় এত ভালো একটা শাড়ির ফ্যাক্টরিতে, যেটা আমাদের পক্ষে তো চিনে যাওয়া অসম্ভব ছিল। ওই বলে না, যদি তোমার কপালে ভালো জিনিস থাকে বা ভালো জায়গা থাকে, তাহলে সেটা তোমার কপাল থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। যেভাবে করেই হোক, যেরকমভাবেই হোক, তোমার কাছে সেটা এসে পৌঁছবে। আর যেই জায়গায় গেছিলাম, ভোলেনাথের জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে এটার অন্যথা তো হতেই পারে না। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি সেই শাড়ির ফ্যাক্টরিটায়। অ্যাকচুয়ালি এটা একটা শাড়ির দোকান নয়, এটা পুরোটা একটা ফ্যাক্টরি। তো সেখানে নিয়ে গেছিলো এই দাদাটা আমাদের, তো বলেছিল তোমাদের পছন্দ হলেই নিও, মানে আমি যে নিয়ে যাচ্ছি সেজন্য আপনাদের যে নিতেই হবে এরম কোনো ব্যাপার নেই, আপনারা পছন্দ করে নিজেদের ইচ্ছে মতো শপিং করতে পারেন, কোনো সেরকম বাধ্যবাধকতা নেই। তো তারপরে সেখানকার যে দাদাটা ছিল, দাদাটা খুবই ভালো, আমাদের সাথে খুবই একটা ভালো ওইটুকু সময়ের মধ্যে বন্ড তৈরি হয়ে গেছিলো। তো আমাদের নাম্বারও দিয়ে দিয়েছে। আমরা আশা করি আগামী দিনেও যখন যাব বেনারস, তখন সুন্দর সুন্দর আরও অনেক শাড়ি কিনবো। তো দাদাটা প্রথমে অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না যে আমাদের রিকোয়ারমেন্টটা কী, তো সেজন্য দাদা অন্যরকম শাড়ি বের করছিলো। তারপরে আমি কিছু নাম বলি শাড়ির, যেমন মাশরু বেনারসি সিল্ক শাড়ি, তারপর পিওর সিল্কের ওপর বেনারসি শাড়ি, তো এগুলো বলেছি বলে তারপরে দাদা বুঝতে পেরেছে যে আমাদের রিকোয়ারমেন্টস কী কী। তারপর আমরা ওখান থেকে নিই অনেকগুলো শাড়ি। আমি নিই একটা মাশরু বেনারসি, খুব সুন্দর কালারের। সব কিছু তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো যে কী কী শাড়ি কিনেছি। আর মা কিনেছে একটা পিওর সিল্কের ওপরে একটা নর্মাল শাড়ি, নট বেনারসি, ইটস নর্মাল পিওর সিল্কের ওপরে একটা শাড়ি। আর দিদি কিনেছে দিদির জন্য, দিদির বোনের জন্য, আর বৌদি কিনেছে নিজের জন্য, নিজের শাশুড়ি মায়ের জন্য, নিজের বৌদির জন্য। অনেকগুলো শাড়ি আমরা ওখান থেকে পারচেস করি, অ্যান্ড এক সে বাড়কর এক সব শাড়ি আমরা কিনেছি, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের কেনা হয়ে গেছে শাড়ি। আমি একটা শাড়ি কিনেছি, মা একটা শাড়ি কিনেছে, বৌদি আর দিদি তো কি বলবো। তো এগুলো এখন দেখাবো না, যেগুলো আমরা কিনেছি আমি আর মা, সেগুলো তোমাদের একেবারে বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনলাম না কিনলাম। আর সত্যি বেনারসে যদি ভালো জায়গায় তোমরা, আমি এখানে এই যে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো। তোমরা যদি চাও এখানে ভিজিট করতে পারো, অনলাইনে তোমরা দেখে নিয়ে বুক করতে পারো, কিনতে পারো, অনলাইন ডেলিভারি করে দেবে ওরা। তো গিয়ে তারপরে তোমরা এখান থেকে নিতে পারো। কোয়ালিটি অফ দ্য শাড়িজ আর অসাম, তো তোমরা নিতে পারো। আর আমরা যখন শাড়িগুলো ইউজ করবো সেটাও তোমাদের তো অবশ্যই দেখাবো। তো চলো, শাড়ি কিনে ফুললি স্যাটিসফাইড। এখন আমরা যাব খাবো, মানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা যাব দশাশ্বমেধ ঘাট, রাইট, লাইক এরকমই কিছু একটা নাম হবে, যেখানে কিনা গঙ্গা আরতি হয়। তো সেখানে আগে আমরা চলে যাচ্ছি, 6টা থেকে গঙ্গা আরতি আই থিঙ্ক শুরু হয়, কিন্তু আমরা আগে যাব কারণ আমাদের সামনে জায়গা চাই, একদম প্রপার যেন আমরা ভিজিবল হয় গঙ্গা আরতিটা আমাদের, সেজন্য আমরা আগে যাব। চলো, তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাই লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করার জন্য আমরা যাই লাভ কুশ হোটেলে, বেনারসের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, ওখানে যাই আমরা লাঞ্চ করার জন্য। কিন্তু এখানে বাবা আর দাদাকে তোমরা দেখতে পাচ্ছ না। অ্যাকচুয়ালি বাবা খুব টায়ার্ড হয়ে গেছিলো বলে আমাদের সাথে শাড়ি শপিংয়ে অ্যাটেন্ড করেনি, বাবা হোটেলেই রেস্ট নিচ্ছিল। আর দাদা রাখতে গেছিলো আমাদের শাড়িগুলো হোটেলে, অ্যান্ড বাবা দাদা তারপরে আমাদের সাথে জয়েন করে। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি ওই তোমাদের কি বলবো, গোধুলিয়া চকের উদ্দেশ্যে। ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আশেপাশে ঘোরার, আর ওখানে ভীষণ সুন্দর সুন্দর খাবারও পাওয়া যায়। তো ওখানে আমরা একটুখানি এক্সপ্লোর করার জন্য আমরা এমন একটা রিক্সায় উঠি যেটা কিনা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সেটা হলো দুদিকেই বসা যায় এরকম রিক্সা, এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখিনি বা কোনোদিনও এক্সপিরিয়েন্সও করিনি। তো সেজন্য আমরা ওটাই চড়ে ফার্স্টে গোধুলিয়া চকে আসি, তারপর অনেকক্ষণ আমরা ঘুরি ফিরি, তারপরে চলে যাই আমরা একটা নতুন জিনিস, নতুন না, আগেও ট্রাই করেছি, বাট বেনারসি ঠান্ডাই একটা স্পেশাল জিনিস, মানে সেটা এই বেনারসে এসে ঠান্ডাই যদি না ট্রাই করেছো তাহলে কি করেছো।
তো তারপর আমরা একটা ভালো দোকানে গিয়ে আমরা ঠান্ডাই ট্রাই করি আর বলি যে আমাদের 4 গ্লাস ঠান্ডাই দিতে, কারণ আমরা 8 জন ছিলাম, বাট 1 গ্লাস করে কেউ খেতে পারতো না, কারণ জাস্ট আমরা লাঞ্চ করেছিলাম। তো সেজন্য 4 গ্লাস নিয়ে আমরা 8 জন খেয়েছি। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা প্ল্যান করে নিচ্ছিলাম যে এরপরে আমরা কোথায় যাব, কি করব, কিভাবে ঘুরবো অ্যান্ড অল, সেটা সবাই মিলে প্ল্যান করছিল। বাট আমি তো জাস্ট ঠান্ডাইটা বানানো দেখছিলাম। ভাই সাহাব, এত দেখতেই টেস্টি টেস্টি জিনিসগুলো দিয়ে বানাচ্ছিল। আর সত্যি যখন ঠান্ডাইটা ট্রাই করলাম না, তখন বুঝতে পারলাম যে আমাদের ওখানকার ঠান্ডাই আর এখানকার ঠান্ডাইয়ের টেস্টের মধ্যে রাত দিন তফাৎ। এখানে পুরো মালাই, কেসারওয়ালা দুধ এগুলো দিয়ে, তারপর পেস্তাকে না একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে সেই স্লাইসেসগুলো দিয়ে, মানে এত টেস্টি। মানে আমি তো তোমাদের বলবো মাস্ট ট্রাই এটা। যারা বেনারস যাবে আগামী দিনে তারা প্লিজ এটাকে ট্রাই করো, কারণ দ্য টেস্ট ওয়াজ অসাম, মানে এত সুন্দর খেতে। আর আরেকটা জিনিস বলা, যে এখানে ওই ভোলে বাবার প্রসাদ যদি তোমরা কেউ মিশিয়ে নিতে চাও, লাইক যারা, আমি ওয়ার্ডটা উচ্চারণ করছি না, বাট যারা মিশিয়ে নিতে চাও তারা মিশিয়েও নিতে পারো, কারণ ওখানে সবাই অনেকে মিশিয়ে মিশিয়ে খাচ্ছিল। আমরা ট্রাই করিনি, বাট ওখানে মিশিয়ে মিশিয়ে খাচ্ছিল। তো দেখো আমরা খাচ্ছিলাম সবাই মিলে শেয়ার করে করে, কিন্তু দারুণ খেতে ছিল। দিদির এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারবে যে খুবই ভালো খেতে ছিল। তো আমরা সবাই মিলে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম আর ঠান্ডাই খাচ্ছিলাম। তারপর ওখানে সবাই ফিনিশ করে ফেলেছিল, বাট আমি আর ফিনিশ করতে পারিনি, কারণ অনেকটা বড় গ্লাসের 1 গ্লাস করে দিয়েছিল। তো তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে হাঁটছিলাম আর আমি খেতে 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 যাচ্ছিলাম। তো তারপর ওখানে আমাদের একটা জায়গা নজরে পড়ে যেখানে খুব ভালো ভালো টেস্টি টেস্টি খাবার পাওয়া যাচ্ছিলো। আর ততক্ষণে লাঞ্চেরও অনেকটা টাইম হয়ে গেছিলো। তো তারপরে বললো যে টুকটাক কিছু খাওয়া যাক। আর সেখানে এই ওপরতলায় উঠে দেখে আমি তো জায়গাটা দেখেই আমি অবাক, মানে এত নিচু ছাদ, মানে ওরা একটুও জায়গা অপচয় করেনি। এত মানে এত কিউট জায়গাটা। তো ওখানে আমি, দাদা আর বাবা আর মা খেয়ে নিয়েছিলাম ধোসা, আর দিদি আর বৌদি খেয়েছিল হলো দহিবড়া। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে যাই ঘাটে, কারণ আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আমরা নৌকো করে, মানে বোটে করে সব ঘাটগুলো দেখবো। আর লাস্টে 6টার সময় যেই আরতি হয়, গঙ্গা আরতি, ওই গঙ্গা আরতিটা আজকে বোট থেকে দেখবো। তো সেজন্য আমরা চলে যাই সোজা ঘাটে। দশাশ্বমেধ ঘাটে হয় গঙ্গা আরতি। তো ওখানের মানে আশেপাশের ঘাট থেকে সব বোটগুলো ছাড়ে, যাতে কিনা একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে তারপরে সেই ঘাটে, মানে গঙ্গা আরতি ঘাটের সামনে গিয়ে দাঁড়িয়ে তারপরে সেই গঙ্গা আরতিটা দেখায়। তো তারপর ওখান থেকে আমরা এমন একটা বোটে চড়ি যেটার ওপর তলায় গিয়ে তোমার চেয়ারে বসে সব দর্শনার্থীদের সেই সব কিছু দেখায়। আর সেখানে বোটে ওঠার আগে আমার লাভ বার্ডসরা একটুখানি ফটোশ্যুট, ভিডিও শ্যুট করে নিচ্ছিল। তো তারপর আমরা আস্তে আস্তে উঠে যাই বোটে। আর বোটে ওঠার সময় একটু প্রবলেম হচ্ছিল মার, কারণ আমরা সবাই জানো যে মায়ের পায়ে একটু ব্যথা, সেজন্য বাবা দাদা সবাই মিলে মাকে একটু হেল্প করছিল ওঠার জন্য। আর তারপরে সেই বোটে উঠে আমার যে সে কী আনন্দ, মানে সত্যি কথা বলতে আমি না একটু নদীতে সাফার করতে ভালোবাসি। আমার খুব ইচ্ছে একবার ক্রুজে চড়ার। তো জানি না ভবিষ্যতে কোনোদিনও সুযোগ হবে কি হবে না, কিন্তু আমার ইচ্ছে খুব একবার ক্রুজে ওঠার। তো যাই হোক, সেখানে উঠে কিছু ফটোও তুলে দিয়েছিল বাবা পরের দিকে। তো তারপর দেখো, যখন আমরা উঠেছিলাম বোটে তখন কেউ আসেনি, কিন্তু যখন বোট ছাড়বে পুরো ভর্তি হয়ে যাবে, পুরো ভিড় হয়ে যাবে। আর সত্যি বোট থেকে এত ভালো লাগছিল না দেখতে। আর আমার খুব ইচ্ছে ছিল ভোরবেলায় সানরাইজ দেখতে যাওয়া, একটা ছোট্ট বোট ভাড়া করে সানরাইজ দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। বাট আমরা যখন গেছিলাম তখন ছিল একদম খুব ঠান্ডা, আর সেহেতু কুয়াশার জন্য না বোটের রাইডিং ভোরবেলার দিকটায় বন্ধ করে দিয়েছিল। আর যদিও বা দিত 9টা সাড়ে 9টার পরে, সেক্ষেত্রে যদি কুয়াশা কেটে যেত তাহলেই দিত। সেজন্য সেই আশাটা আমার আর পূর্ণ হয়নি। কেমন তোমাদের এনজয়মেন্ট হচ্ছে বলো? দারুণ। আর যেখানে যাচ্ছি সেখানে একদম স্যাটিসফ্যাকশন। আরে তো ফোনেই ব্যস্ত, আমাদের ফোনের কুইন। মাথা গরম করতে বলো। দারুণ দারুণ ঘুরেছি, দারুণ।
মানে আর কোনো কথা হবে না, একেবারে ফুল মানে মহাদেব ভরে দিয়েছে। যেখানে যাচ্ছি সেখানেই ভালো লাগছে, যেখানে যাচ্ছি সেখানেই আগে আগে হয়ে যাচ্ছে সব কিছু। জানি না কি আপনার ড্রিম প্লেস কেমন লাগছে? খুব সুন্দর মানে এতটা ভালো লাগবে বুঝতে পারি। দাদা কেমন লাগছে? এক্সিলেন্ট এক্সেলেন্ট। এক্সিলেন্ট তোমার? এক্সেলেন্ট। এক্সেলেন্ট। উটের করাইতেছে ওই পাশে। তো পট করে দেখলে দাদা উট উট বলে উঠলো। তো তারপরে আমিও দেখলাম যে আমাদের ঘাটের এই পার থেকে ওই পারে তাকিয়ে, যে ঘাটটার ওই পারে না অনেক উট চড়ে বেড়াচ্ছিল, অনেক লোক ওই পারে গিয়ে উটের পিঠে চড়ে ঘুরছিল, এরকম সব রাজস্থানি ফিল ওই দিকটাতে। কিন্তু আমার এই জিনিসটা খুব একটা ভালো লাগে না, এই যে যারা অ্যানিমালসদের পিঠে চড়ে, আমি কাউকেই ডিসরেসপেক্ট করছি না, বাট আমার এই পার্সোনালি এই জিনিসটা খুব একটা পছন্দ না, যে অ্যানিমালের পিঠে চড়ে তাদের পিঠে উঠে নিজেদের এন্টারটেইন করা, এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না বলে আমি জিনিসটাকে প্রমোট করি না। তো যাই হোক, ছেড়ে দিই ওগুলো কথা। তারপরে শুরু হয় আমাদের বোট যাত্রা। শুরু হয় 5:30 থেকে, তার 6টার সময় হয় গঙ্গা আরতি। তো আমাদের ফার্স্টে ওই ঘাট থেকে অনেক দূর অবধি নিয়ে গেল বোটে করে ঘোরাতে, তারপর আবার ওখান থেকে বোটে করে ঘোরাতে দশাশ্বমেধ ঘাটের সামনে এনে দাঁড় করালো। তারপর ওখানে আমরা গঙ্গা আরতি দেখলাম। তারপর গঙ্গা আরতি হওয়ার পরে আবার ওখান থেকে শুরু করে আবার অপোজিট সাইডের যত ঘাট আছে সেখানে সব মাইকে বোঝাতে যে কোন ঘাটের কি নাম, কি হিস্ট্রি, তার কিভাবে সেই ঘাটটার নামকরণ হয়েছে, তার পেছনে কি কাহিনী, সব কিছু বলে ঘোরাচ্ছিল। আর সব ঘাট 78টা ঘাটই ঘুরিয়েছে বোটে করে, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি 78টা ঘাট পায়ে হেঁটে ঘুরবো, কিন্তু সেটা সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে গেলে সেই ছোট ইচ্ছেগুলো পূরণ নাও হতে পারে, কারণ আমরা যাদের সাথে যাই তাদের বয়স আর আমাদের বয়স সেম না। তো তারা আমাদের সাথে সেইভাবে কেপেবল না যে তারা পায়ে হেঁটে 78টা ঘাট ঘুরতে পারবে, বাট তাদের সাথে গেলে তারাও ওইভাবে অ্যালাউ করে না যে তোমাকে একা ছেড়ে দেবে। সেটা বন্ধুবান্ধবদের সাথে গেলে হয়তো হতে পারে, কারণ তাদের এনার্জি তোমাদের সাথে অ্যালাইন করে। তারপর দেখো ওখানে বোটে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছিল আর আমাদের সমস্ত ঘাটগুলো ঘুরে দেখাচ্ছিল। তারপরে শুরু হয় গঙ্গা আরতি। আসল কাহিনী শুরু হয় বোট থেকে নামার পর। তারপর থেকেই শুরু হয় আমার অসহ্য পেটে ব্যথা, অসহ্য বমি অ্যান্ড অসহ্য পেট খারাপ। ওখান থেকে তারপরে থেকে আর মানে বোট থেকে নেমে আর কোনো ভ্লগ আমি করতে পারিনি। আর তারপরের একটা গোটা দিন আমার এভাবেই হোটেলে বসে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই জন্যই বলছিলাম যে আবার বানারস আসার খুব ইচ্ছে, কারণ আমি আমার অনেকগুলো ইচ্ছে পূর্ণ করতে পারিনি। রাতের বেলায় মণিকর্ণিকা ঘাটে যাওয়ার স্বপ্নটাও আমার পূরণ হয়নি, রাতের বেলায় বিশ্বনাথ টেম্পল দেখার স্বপ্ন পূরণ হয়নি, 78টার ঘাট পায়ে হেঁটে হাঁটার শখ পূরণ হয়নি। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।